আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। জানুয়ারির মধ্যে ভোট কেন্দ্রের অবকাঠামো মেরামতের নির্দেশ। দ্রুতই গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা আসিফ নজরুল। ক্লাস রেখে অন্য কাজে নিয়োজিত শিক্ষকরা আসবেন জবাবদিহিতার আওতায়। একবিংশ শতাব্দীর বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের। সঞ্চয়পত্র সার্ভারে অনুপ্রবেশ, সন্দেহভাজন ৩ জনের ব্যাংক হিসাব জব্দ। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই মির্জা ফখরুল। গুম ও নিখোঁজ করার অন্যতম মাস্টারমাইন্ড সিআইডির এডিশনাল এসপি মশিউর রহমান গ্রেফতার। ২৭৫ কোটি টাকা আত্মসাৎ, চীনা নাগরিক সহ ৯ বিদেশির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। উপদেষ্টারা দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে, অভিযোগ মান্নার। তারেক রহমানের সহায়তার টাকায় জমি কিনবেন জন্মান্ধ গফুর মল্লিক। এসএসসির ফরম পূরণের তারিখে ঘোষণা। দেশীয় পর্যবেক্ষকদের জন্য নতুন বিধিমালা প্রকাশ করে ইসি। ভারতে মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি। বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো এহসানুল হক মিলনকে। সুদানে ৩ দিনে ১৫০০ জন নিহত, গণহত্যার নিন্দা আরব দেশগুলোর। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আগামী ডিসেম্বর মাস থেকে পরবর্তী বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে ভোট কেন্দ্র স্থাপনের অবকাঠামোগুলো মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, ডিসেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝি ভোট কেন্দ্র স্থাপনের অবকাঠামো ঠিকঠাক করা হবে। ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল এবং নির্বাচনের দায়িত্ব প্যানেলটা প্রস্তুত করছে। এতে বিভিন্ন স্কুল, কলেজ ও সরকারি ব্যাংকে দায়িত্বরতদের অন্তর্ভুক্ত করা হবে। ভোট কেন্দ্রের সংখ্যা ৪২,০০০-এর বেশি উল্লেখ করে ইসি সচিব বলেন, প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসার এসব কেন্দ্রের জন্য লাগবে। গণভোট কবে হবে সে বিষয়ে প্রধান উপদেষ্টা দ্রুতই সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। গণভোট নিয়ে বিএনপি ও জামায়াত ইসলামের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে একথা বললেন তিনি। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে কথা বলেন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। গণভোট কবে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বলে মন্তব্য করেন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকব, আমরা সহায়তা করার জন্য থাকব। সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবেন না, এটা আপনারা নিশ্চিত থাকেন। এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন, দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। এমপিওভুক্ত বিদ্যালয়গুলোর যেসব শিক্ষক ক্লাস বাদ দিয়ে অন্য কাজে নিয়োজিত তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার। তিনি বলেন, অনেক শিক্ষক আছেন যারা ক্লাস না নিয়ে অন্য কাজে ব্যস্ত থাকেন। যেহেতু সরকার এমপিও কার্যক্রমের আওতায় তাদের নিয়োজিত করছে এবং বেতন দিচ্ছে, তাই তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। সোমবার একটি গণমাধ্যমকে একান্ত সাক্ষাৎকারে তিনি একথা জানান। শিক্ষা উপদেষ্টা বলেন, আইনের মধ্যে বেশ কিছু বাধ্যবাধকতা রয়েছে, তবে সরকার সেগুলো যথাযথভাবে বাস্তবায়ন করেনি। এবার আমরা আইনের আওতায় থেকেই বড় পরিসরে দায়বদ্ধতা নিশ্চিত করব। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের যে ঘাটতি রয়েছে তা স্কুলের মাধ্যমে শোধরানো হবে। একবিংশ শতাব্দীর জটিল ও বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সেনা সদস্যদের সক্ষমতা বাড়াতে হবে, যাতে যে কোনো পরিস্থিতিতে দেশ ও জাতির নিরাপত্তা সুনিশ্চিত করা যায়। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের হালিশহর সেনানিবাসস্থ আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে রেজিমেন্ট অব আর্টিলারির ৪০তম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম বার্ষিক অধিনায়ক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, SBPOSPS, GPP,
পিএসসি এসএ পৌঁছালে তাকে স্বাগত জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের জিওসি 24 পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার এবং এর কমান্ড্যান্ট। সঞ্চয়পত্রের সার্ভারে অনুপ্রবেশ ঘটিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে 3 সন্দেহভাজন ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে সঞ্চয়পত্র লেনদেনের সঙ্গে যুক্ত 3 কর্মকর্তার কম্পিউটারও জব্দ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, সঞ্চয়পত্রের টাকা চুরির ঘটনায় পৃথক 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এটি হ্যাকিং নাকি তথ্য জালিয়াতি তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। বৃহস্পতিবার মতিঝিলের কেন্দ্রীয় ব্যাংক ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বলেন, ঘটনার পর জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সার্ভার ও তথ্য প্রযুক্তি ব্যবস্থার নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঐকমত্য কমিশনের প্রস্তাব ও সুপারিশ থেকে বোঝা যায় দীর্ঘ 1 বছরব্যাপী জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের ধারাবাহিক আলোচনা মূলত অর্থহীন, সময় ও সম্পদের অপচয়, প্রহসনাত্মক এবং জাতির সঙ্গে প্রতারণামূলক ছিল। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই। যে কোনো আদেশ অবশ্যই রাষ্ট্রপতির স্বাক্ষরিত হতে হবে। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিরোধী মতাদর্শের নেতাকর্মীদের গুম ও নিখোঁজ করার অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে পরিচিতি বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের ঘনিষ্ঠ সহযোগী ও অপরাধ তদন্ত বিভাগে কর্মরত এডিশনাল এসপি মোহাম্মদ মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সিআইডিতে দায়িত্ব পালনের সময় তাকে গ্রেপ্তার করা হয়। মশিউরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের মামলা রয়েছে। এ মামলায় তাকে ট্রাইব্যুনালে আনা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। পুঁজিবাজারে কোম্পানিকে তালিকাভুক্ত করতে ভুয়া কাগজ দাখিলের মাধ্যমে 275 কোটি টাকা আত্মসাতের অভিযোগ থাকায় বিদেশি 9 নাগরিক সহ 10 জনের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এছাড়াও বাংলাদেশি ফার গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদের ফারুকের বিদেশ গমনের নিষেধাজ্ঞা দেওয়া হয়। বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রাজনীতির বর্তমান এবং ভবিষ্যতের পথরেখা শীর্ষক অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি। এ সময় মান্না বলেন, 2 মাস পর নির্বাচন হয়ে গেলে সরকারের উপদেষ্টাদের পাওয়া যাবে না। উল্লেখ করে তিনি বলেন, এখন মাথা ঠান্ডা রেখে বুদ্ধির সঙ্গে কাজ করতে হবে। নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, এই সরকারের উপদেষ্টারা নিজ নিজ ক্ষেত্রে সফল হলেও রাজনৈতিক দিক থেকে আনাড়ি। তারা দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহায়তার টাকায় জমি কিনবেন জন্মান্ধ গফুর মল্লিক। ট্রেনে নাড়ু ও বাদাম বিক্রি করা রাজবাড়ীর জন্মান্ধ বৃদ্ধ 79 বছর বয়সের গফুর মল্লিকের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের গফুর মল্লিকের বাড়িতে এসে আমরা বিএনপি পরিবার সংগঠনের প্রতিনিধি দল সহ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির সহায়তায় 1,75,000 টাকা পৌঁছে দিয়েছেন। আগামী 31 ডিসেম্বর থেকে 2026 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফরম পূরণ শুরু হবে। এর আগে পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শেষে ফল আগামী 30 ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে বলা হয়, 2026 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শেষে ফল আগামী 30 ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় ও স্থানীয় সরকারের নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা 2025 জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এই নীতিমালা শুধুমাত্র দেশীয় পর্যবেক্ষকদের জন্য প্রযোজ্য হবে বলে জানানো হয়। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা পর্যবেক্ষক নীতিমালা জারির বিষয়ে জানান। নীতিমালা অনুযায়ী নির্বাচন পর্যবেক্ষণের মূল উদ্দেশ্য হল সুষ্ঠু ও অবাধ নির্বাচনে কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে তা জানা এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বাড়িয়ে ভোটারের আস্থা বৃদ্ধি করা।
আওয়ামী লীগের প্রথম জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য কণিকা বিশ্বাস ভারতের কলকাতায় মৃত্যুবরণ করেছেন। বার্ধক্যজনিত জটিলতায় দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর বুধবার রাতে কলকাতার সল্ট লেকের মণিপাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বাংলাদেশের গোপালগঞ্জের ওড়াকান্দিতে জন্মগ্রহণ করেন কণিকা বিশ্বাস। ১৯৭৩ সালে দেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে মহিলা আসনে ১১ থেকে তিনি সংসদ সদস্য হিসেবে মনোনীত হন। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.মা এহসানুল হক মিলনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তাকে ফেরত পাঠানো হয়। ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় তাকে ফেরত পাঠানো হয়েছে। সুদানের পশ্চিম দারফুর অঞ্চলের এল ফাশার শহর দখলের সময় র্যাপিড সাপোর্ট ফোর্সেসের আক্রমণে মাত্র ৩ দিনে কমপক্ষে ১৫০০ মানুষ নিহত হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আরব দেশগুলো। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।